আজকের ভিডিওটির আলোচ্য বিষয় হলো জিওমরফোলজিতে টাইম ও স্পেসের উপর শুম ও লিচির মডেল। তো আলোচনার শুরুতে এই জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যা বলতে কি বোঝায় বা কোন বিষয়টাকে এই ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজি বলা হয় তার যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটাকে একটু জানার চেষ্টা করব। তো এই যে জিওমরফোলজি, এই যে কথাটা, এই কথাটা তিনটে গ্রিক শব্দ থেকে তৈরি হয়েছে। তো এই কথাটাকে আমরা ভাঙলে আমরা তিনটে গ্রিক শব্দ পাই। একটা হচ্ছে জিও, যার অর্থ হচ্ছে পৃথিবী। এটা আমরা সবাই জানি, যারা আমরা ভূগোলের ছাত্রছাত্রী আছি তারা প্রত্যেকেই জানি যে এই যে জিওগ্রাফির যে জিও কথাটা, এই জিও কথাটা একটি গ্রিক শব্দ যার অর্থ পৃথিবী। আরেকটি শব্দ রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে মরফো। জিওমরফোলজি জিও, তারপরে হচ্ছে মরফো। এই মরফো শব্দটির অর্থ হচ্ছে রূপ বা আকৃতি। আর সব শেষে এই যে লজি শব্দ যেটা রয়েছে, এই লজি শব্দটির অর্থ হচ্ছে পাঠ্য বিষয়। তো এই তিনটে শব্দ নিয়ে তৈরি হয়েছে এই জিওমরফোলজি। অর্থাৎ এই যে বিষয়ে পৃথিবীর উপরিভাগের ভূমিরূপের সৃষ্টি ও তার বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয় তাকেই এই ভূমিরূপ বিদ্যা বা ইংরেজিতে যেটা বলা হয় হচ্ছে এই যে জিওমরফোলজি। এটা এবারেতে আসা যাক হচ্ছে এই জিওমরফোলজিতে এই টাইম স্পেস যে বিষয়টা, অর্থাৎ সময় ও স্থান, সেটা কিভাবে আসছে। তো পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে এই যে ভূমিরূপগুলো যে সৃষ্টি ও বিবর্তন হয়, এই সৃষ্টি বিবর্তনের ক্ষেত্রে এই সময় অর্থাৎ টাইম আর স্থান অর্থাৎ এই স্পেস, এই এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে যে ভূমিরূপের সৃষ্টি আর বিবর্তন একটা সময় ও একটা স্থানের পরিসরে ঘটে থাকে। আর এই যে বিষয়টাকে নিয়ে পরবর্তীকালেতে অর্থাৎ এই 1962 সালে এই শুম ও লিচি তাদের একটা গবেষণাপত্রে এই ভূমিরূপ বিদ্যায় এই সময় এবং স্থানের সম্পর্কের একটি মডেল প্রস্তাব করে, যেটাই হচ্ছে এই শুম আর লিচির মডেল নামে পরিচিত। এই মডেলটা দেখায় বা এই মডেলটা আমাদেরকে জানতে সাহায্য করে এই যে ভূমিরূপের যে গতিশীলতা এবং তাদের যে নিয়ন্ত্রণকারী যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোকে আরও ভালোভাবে আমাদেরকে বুঝতে সাহায্য করে। বিশেষ করে এই সময় ও স্থানের পরিসরে এই ভূমিরূপের যে বিবর্তনটা হয় এবং সেই বিবর্তনেতে যে সমস্ত নিয়ন্ত্রণকারী যে প্রভাব, মানে নিয়ন্ত্রণকারী যে শক্তিগুলো থাকে এবং যে প্রক্রিয়াগুলোর মাধ্যমেতে এই কাজ কাজটা হয়, অর্থাৎ এই বিবর্তনের কাজটা হয়, সেই সমগ্র বিষয়গুলোকে এই সময় আর স্থানের সাপেক্ষে বুঝতে এই সাহায্য করে এই শুম আর এই লিচির যে মডেলটা রয়েছে সেইটা। যে কারণেতে এই জিওমরফোলজিতে এই মডেলটির একটি মানে গুরুত্ব রয়েছে, যেটা আজকের আমরা জানব। এবারেতে এই যে মডেল যেটা রয়েছে, এই মডেলের মূল ধারণাটা কি। তো মূলত দেখো, এই যে শুম আর লিচি, এই মডেলের যে উদ্দেশ্যটা হচ্ছে যে এই ভূমিরূপ বিদ্যায় সময় এবং স্থানের বিভিন্ন পরিসরে কিভাবে ভূমিরূপের পরিবর্তন হয় তা ব্যাখ্যা করা। অর্থাৎ একটা সুনির্দিষ্ট স্থানের সাপেক্ষে একটা নির্দিষ্ট সময়ে ধরে যে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরের যে ভূমিরূপগুলো প্রতিনিয়ত আস্তে আস্তে যে পরিবর্তন হচ্ছে, বিবর্তন হচ্ছে, সেইটাকে ব্যাখ্যা করা। আর এক্ষেত্রে এই শুম আর লিচি তিনটে প্রধান সময় পরিসর এর কথা মানে তাদের এই মডেলেতে, এবং তাদের সঙ্গে সম্পর্কিত স্থানিক পরিসরকে চিহ্নিত করেছেন। অর্থাৎ এই যে সময়টাকে ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যাটা ওনারা তিনটে পরিসরেতে বা তিনটে ভাগে ভেঙে সময়টাকে তিন রকম ভাগে ভেঙে এবং তাদের সঙ্গে সম্পর্কিত যে স্থান সেটাকে ওনারা এই মডেলের সাহায্যে ব্যাখ্যা করেছে। তো এবারেতে আমরা সেই তিনটে যে সময় এই মডেলেতে বলা হয় সেটাকে আমাদের জানতে হবে। এবারে প্রথমে আসি, দেখো, যেটা হচ্ছে যে চক্রীয় সময়।
আর ইংরাজিতে যেটাকে বলা হয় সাইকেলিক টাইম। তো এই যে সময়টা, এই সময়টার যে ব্যাপ্তিকাল আছে সেটা কতটা। তো এই যে সময়টা এটাই চক্রীয় সময় বা সাইকেলিক যে টাইম, এটা দীর্ঘ মেয়াদি সময়, মানে অনেক বড় হবে। এবং কতটা বড় হবে, এই হাজার থেকে লক্ষ লক্ষ বছর এবং কোটি পর্যন্তও হতে পারে, বিস্তৃত হতে পারে। মানে জিওমরফোলজিতে যখন একটা সুদীর্ঘ লক্ষ লক্ষ বছরের একটা সময়কে যখন ধরা হয়, তখন আমরা সেই সময়টাকে এই সাইকেলিক টাইম বা চক্রীয় সময়ের মধ্যে ফেলি। আর এটি ভূমিরূপের বড় পরিসরের বিবর্তনের সাথে সম্পর্কিত। মানে যেহেতু সময়টা অনেক বড়, অনেকটা বড় সময় পরিসর, যে কারণে ভূমিরূপের যে পরিবর্তন বা বিবর্তনটা এটাও অনেক বড় হবে। যেমন দেখো, এই যে পর্বত শ্রেণীর যে গঠন হয়, পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যেসব ভঙ্গিল পর্বত শ্রেণীর গঠন, সেটা সুদীর্ঘ সময়কাল ধরে চলে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্ষয়চক্র, যেরকম এই ডেভিসের যে স্বাভাবিক ক্ষয়চক্রের যে মতবাদ উনি দিয়েছিলেন, এই রকম যে ভূমিরূপের যে বিবর্তন একটা ক্ষয়চক্রের মাধ্যমে যে হওয়ার যে ঘটনাটা, সেটাও একটা সুদীর্ঘ কাল ধরে চলে, লক্ষ লক্ষ বছর সময় লেগে যায়। তো এই ধরনের একটা দীর্ঘমেয়াদী বিরাট বড় সময় পরিসরকে বোঝাতে এই চক্রীয় সময়টাকে ব্যবহার করা হয়। আর এই সময়ের সঙ্গে যে স্থানটা যুক্ত, মানে যে স্থানিক পরিসরটা এক্ষেত্রে বলা হয়, সেটাও অনেক বড়। কারণ দেখো, এই যে পর্বত শ্রেণীর যে গঠন, অর্থাৎ ভঙ্গিল পর্বত শ্রেণী যদি আমরা এখানেতে ধরি, এই ভঙ্গিল পর্বত শ্রেণীর গঠন নিশ্চয়ই ক্ষুদ্র অঞ্চলেতে হবে না, ছোট অঞ্চলেতে হবে না, এটা একটা সুবৃহৎ অঞ্চলেতে এই পর্বত গঠনটা হবে। তো যে কারণেতে এই চক্রীয় সময়ের সঙ্গে যে স্থানটা যুক্ত থাকে সেটাও অনেক বড় হবে এবং বৃহৎ অঞ্চল হবে, যেমন একটা নদী অববাহিকা বা একটা পর্বত বা মহাদেশের একটা সুবৃহৎ অঞ্চল এই সময়ের সঙ্গে সম্পর্কিত। আর এই সময়কালের মধ্যে যে ভূমিরূপের যে পরিবর্তন বা বিবর্তন যেটা হবে, সেটা কি ক্ষেত্রে দেখা যাবে বা কিভাবে হবে, সেটা হচ্ছে, দেখো যে এই যে সময় পরিসরটা আছে, এক্ষেত্রে ভূমিরূপের পরিবর্তন প্রধানত ভূতাত্ত্বিক প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেমন টেকটনিক কার্যকলাপ হতে পারে, এই যে ভঙ্গিল পর্বতের যে সৃষ্টি হয়, এটা মূলত টেকটনিক কার্যকলাপের ফলেতে তৈরি হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন হতে পারে এবং বড় আকারের কোনো জায়গা ক্ষয়কে বোঝানো, মানে ক্ষয় হতে পারে। প্রাকৃতিক যে ক্ষয়কারী যে শক্তিগুলো রয়েছে তার দ্বারা কোনো একটা বড় উচ্চভূমি ক্রমাগত ক্ষয় হতে পারে। তো এই পর্যায়ে ভূমিরূপের যে গঠন ও ধ্বংসের মধ্যে একটা ভারসাম্য অবস্থাও থাকে, সেটাও বলা হচ্ছে, যেহেতু সময়টা অনেক সুদীর্ঘ সেই জন্য। এবারে দেখো, এর উদাহরণ যেটা তো বলেই দিলাম প্রথমেতে, যে হিমালয় পর্বতের যে উত্থান বা অন্য কোনো ভঙ্গিল পর্বতের উত্থান, সেটা হতে পারে। কিংবা এই যে ক্যানিয়ন বা গিরিখাতের যে তৈরি হওয়ার যে ব্যাপারটা, যেরকম গ্র্যান্ড ক্যানিয়নের গঠন, তো এগুলো সুদীর্ঘকাল ধরে হয়েছে, একদিন দুদিনেতে বা 2-3 বছরেতে এগুলো মোটেও হয় না। এটা তোমরা নিশ্চয়ই জানো যে এই মানে ভূমিরূপগুলো তৈরি হতে একটা সুদীর্ঘ হাজার হাজার থেকে লক্ষ লক্ষ, এমনকি কোটি বছর পর্যন্ত সময় লেগে যায়। তো এই ধরনের বড় যে সময় যেটা রয়েছে, অনেক বড় যে সময়, সেই সময়কে এই মডেলেতে এই সাইকেলিক টাইম দিয়ে ব্যাখ্যা করা হয়ে থাকে। এবারেতে আসবো হচ্ছে দ্বিতীয় যে সময়ের কথাটা এখানেতে বলা হয়, সেটা হচ্ছে এই পর্যায়িত সময় বা গ্রেডেড টাইম। তো এই সময়ের যে ব্যাপ্তিকালটা আছে, এটা হচ্ছে মধ্যমেয়াদী, মানে আগেরটার থেকে তুলনামূলকভাবে কম। আর এটা মূলত দেখো, এই কয়েক দশক থেকে হাজার বছরের মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ থাকে। তো আগেরটা লক্ষ বছরে চলে যাচ্ছিল, সেখান থেকে এটা হাজার বছরের মধ্যে সীমাবদ্ধ থাকছে, লক্ষ্যতে যাচ্ছে না। আর এই সময় ভূমিরূপ একটি গ্রেডেড বা ভারসাম্যপূর্ণ, বা যেটাকে পর্যায়িত আমরা বলতে পারি, সেই অবস্থায় থাকে, যেখানেতে এই ক্ষয় সঞ্চয়ের মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকে। আর স্থানিক পরিসর যেটা থাকে এই সময়ের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে যে মাঝারি আকারের ভূমিরূপের সাথে সম্পর্কিত। যেমন নদীর একটি নির্দিষ্ট অংশ হতে পারে, পাহাড়ের একটা ঢাল বা ছোট একটা কোনো অববাহিকা অঞ্চল হতে পারে।
এবং আগের যে অঞ্চল যেগুলো যেটা রয়েছে, যে সুবৃহৎ যে অঞ্চল, যেমন ভঙ্গিল পর্বতের যে একটা সুবৃহৎ অঞ্চল, তার তুলনায় তোমরা বুঝতেই পারছো যে একটা নদীর একটা অংশ যেটা, সেটা অনেকটাই কম থাকে। তো সেই রকম, তো এইরকমভাবে এই এই সময়ের সঙ্গে যুক্ত হচ্ছে এই স্থানিক পরিসরটা। এবার এই ক্ষেত্রে দেখো, এই সময়কালের মধ্যে বা এই সময়তে ভূমিরূপের কি পরিবর্তনটা দেখা যায়। তো এই সময়তে এই ভূমিরূপের পরিবর্তনটা প্রধানত জলবায়ু, পলি পরিবহন বা পলি সঞ্চয় এবং ভূমিরূপের মানে ভূমির ব্যবহারের মতো বাহ্যিক কারণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ টেকটনিক কার্যকলাপের ফলেতে এখানের ভূমিরূপের পরিবর্তনটা সেই অর্থে হয় না। মূলত বাহ্যিক বাহিক মানে যে কারণ যেগুলো থাকে, এই জলবায়ু মানে ক্ষয় বহন সঞ্চয়ের মতন যে ঘটনাগুলো, বা ভূমির ব্যবহার মানুষের দ্বারা যে ভূমিকে ব্যবহার করার যে ব্যাপারগুলো, সেগুলোর দ্বারা এগুলো মূলত নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর এই পর্যায়ে ভূমিরূপ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে, তবে ছোট ছোট পরিবর্তন এখানেতে ঘটতে দেখা যায়। আর এইটার উদাহরণ যেটা দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে দেখো, এই যে নদীর যে পরিলেখ হয়, যে প্রোফাইল হয়, তার যে সামঞ্জস্য, যে এই যে দেখো, যে এই যে জিওমরফোলজিতে যে একটা বিষয় আছে না, যে গ্রেডেড রিভার যেটাকে বলা হয়, বা পর্যায়িত নদী। তো এই নদী যখন পর্যায়িত হয়, তখন দেখা যায় কি না, নদীর একটা নির্দিষ্ট অংশ যখন পর্যায়িত অবস্থায় পৌঁছায়, তখন নদীর ক্ষয় বহন আর সঞ্চয়ের মধ্যে একটা সামঞ্জস্য চলে আসে। তো সেই রকম একটা নদীর একটা নির্দিষ্ট অংশ যদি এরকম নদীর যে পরিলেখ হয়, এই পরিলেখের মাধ্যমে তো ওই সামঞ্জস্যটাকে বুঝতে পারা যায়। তো সেই পরিলেখের মধ্যে যদি সামঞ্জস্য চলে আসে, বা পাহাড়ের ঢালের একটা অংশের যদি ঢালের স্থিতিশীলতা লক্ষ্য করা যায়, তো সেইটা হচ্ছে এই পর্যায়িত সময়কালের মধ্যে হতে পারে, মানে এই যেটা আলোচনা করলাম। এই মডেলের তৃতীয় যে সময়ের যে শ্রেণীটা যেটা রয়েছে, সেটা হচ্ছে স্থির বা তাৎক্ষণিক সময়। তো এই সময়ের ব্যাপ্তিকালটা কত না, এটি স্বল্পমেয়াদী সময়, মানে আগের দুটোর থেকেও আরও কম এই সময়টা, আর যেটা দিন মাস বা কয়েক বছরের মধ্যে সীমাবদ্ধ। আর এই সময়ে ভূমিরূপের পরিবর্তন খুব সীমিত এবং সাধারণত স্থিতিশীল থাকে, কারণ এত অল্প সময়ের মধ্যে ভূমিরূপের যে পরিবর্তনটা সেটাও খুব কম হয়। তো আর এই সময়ের সঙ্গে যে স্থানিক পরিসর যেটা যুক্ত থাকে, সেটাও খুব ছোট হয়। অর্থাৎ এই ভূমিরূপের সাথে সম্পর্কিত যেমন নদীর একটি নির্দিষ্ট বাঁক বা ঢালের একটা নির্দিষ্ট অংশ বা একটি ছোট পলি জমা স্থান এর মতন একদম ক্ষুদ্র বা ছোট পরিসরেতে ভূমির যে অংশ যেটা থাকে, সেটা এই সময়কালের সঙ্গে যুক্ত। আর এখানেতে ভূমিরূপের পরিবর্তন কি কি লক্ষ্য করা যায় এই সময়ের মধ্যে। তাই ভূমিরূপের পরিবর্তন সাধারণত স্থানীয় যে ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, কোনো বড় ধরনের টেকটনিক কার্যকলাপের সঙ্গে এইটা একদমই সম্পর্কিত নয়। যেমন দেখো, এই যে বৃষ্টিপাত বা ছোট ভূমিধস বা পলি পরিবহনের বা সঞ্চয়ের মতন যে সাময়িক যে পরিবর্তন যেটা, সেই রকমের ছোট ছোট স্থানীয় পরিসরেতে এই ধরনের ঘটনার ফলেতে যে পরিবর্তনগুলো হয়, সেইটা এই এই স্থির বা তাৎক্ষণিক সময়ের সঙ্গে সম্পর্কিত। আর এই পর্যায়ে ভূমিরূপ প্রায় অপরিবর্তিত থাকে, কারণ এত অল্প সময়ের মধ্যে ভূমিরূপের সেই অর্থে পরিবর্তন বা বিবর্তন চোখে পড়ার মতন তো লক্ষ্য করা যায় না। আর এক্ষেত্রে দেখো, যেটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে এই যে একটি নদীতে একটি বন্যার কারণে সাময়িক যে পলি সঞ্চয় হয়। তো একটা নদীর মানে নিম্ন অববাহিকা অঞ্চলে ধরো বন্যা হলো বৃষ্টির জলেতে, এবং সেখানেতে পলি সঞ্চয় হয়ে যে প্লাবন সমভূমি বা যে পলি গঠিত যে সমভূমি তৈরি করছে, তো সেই রকম যে ঘটনা যেটা, সেই রকমের ছোট্ট পরিসর এলাকাতে ঘটা ঘটনা, এটা হচ্ছে এই স্থির বা এই তাৎক্ষণিক সময়ের এর অন্তর্গত। তো এই তিন রকমের যে সময়, এই তিন রকমের সময়ের সাহায্যে হচ্ছে এই মডেলেতে এই ভূমিরূপের যে বিবর্তনের যে বিষয়টা আছে, সেটাকে ব্যাখ্যা করা হয়েছে। এবারেতে আরও কয়েকটা বিষয় আমাদের একটু জানতে হবে, যে এই যে মডেল যেটা রয়েছে, এই মডেলের গুরুত্বটা কি। তো এক নাম্বার যে গুরুত্ব যেটা রয়েছে, সেটা হচ্ছে যে সময় ও স্থান পরিসরের উপর নির্ভরশীলতা। অর্থাৎ এই মডেলটি দেখায় যে ভূমিরূপের পরিবর্তন এবং তাদের নিয়ন্ত্রণকারী কারণগুলো সময় ও স্থানের পরিসরের উপর নির্ভর করে থাকে। অর্থাৎ এই যে ভূমিরূপের যে পরিবর্তন বা বিবর্তন যেটা হয়, সেই বিবর্তনটা এই মডেল অনুসারেতে এই সময় এবং স্থানের উপরেতে নির্ভর করে থাকে।
দ্বিতীয় যে গুরুত্বটা আছে সেটা হচ্ছে যে কারণ ও প্রভাবের সম্পর্ক, অর্থাৎ মডেলটি ব্যাখ্যা করে যে বিভিন্ন সময় পরিসরে কোন কারণগুলো ভূমিরূপের পরিবর্তনের জন্য দায়ী। তৃতীয় গুরুত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে যে গবেষণার কাঠামো, অর্থাৎ এই মডেলটি ভূমিরূপবিদ্যায় গবেষণার একটি কাঠামো প্রদান করে, যার মাধ্যমে গবেষকরা তাদের অধ্যয়নের সময় ও স্থানের পরিসর নির্ধারণ করতে পারেন। আর 4 নাম্বার যে গুরুত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে যে ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ এই মডেলটি পরিবেশ ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা ও ভূমি ব্যবহার পরিকল্পনায় ব্যবহৃত হয়ে থাকে। আর সবশেষে হচ্ছে এই মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, সেটাও আমাদের একটু জেনে রাখতে হবে। প্রথম যে সীমাবদ্ধতা যেটা রয়েছে সেটা হচ্ছে যে সরলীকরণ, মানে মডেলটি সময় এবং স্থানকে 3টি সুনির্দিষ্ট পরিসরেতে বিভক্ত করে, যার বাস্তবতার জটিলতাকে পুরোপুরি প্রতিফলিত নাও করতে পারে। অর্থাৎ এই মডেলটা যে 3টে যে সময়ের যে ভাগ করে আলোচনা করা হয়েছে এই মডেলেতে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই মডেলের দ্বারা এই বাস্তবের বিভিন্ন জটিলতা যেগুলো হয়, সেই জটিলতা এই মডেলের সাহায্যে সেইভাবে ব্যাখ্যা করা, মানে ব্যাখ্যা করতে গেলে অসুবিধা হয়ে থাকে। তো এটা একটা মানে অতি সরলীকরণ এই মডেলের একটি অন্যতম সীমাবদ্ধতা। 2 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে যে অন্যান্য কারণ উপেক্ষিত, অর্থাৎ এই মডেলটি জলবায়ু পরিবর্তন, মানুষের কার্যকলাপ বা জৈবিক প্রক্রিয়ার মতন কিছু গুরুত্বপূর্ণ কারণের উপর পর্যাপ্ত জোর দেয় না। আর 3 নাম্বার যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে পরিমাণগত বিশ্লেষণের অভাব, মানে কোয়ান্টিটেটিভ যে অ্যানালাইসিস, যেটা সংখ্যা দিয়ে যে অ্যানালাইসিস, সেইটা এই মডেলেতে সেই অর্থে দেখা যায় না। অর্থাৎ এই বেশিরভাগ ক্ষেত্রে এই মডেলেতে গুণগত যে তথ্য, অর্থাৎ কোয়ালিটেটিভ ডেটাকে ব্যবহার করা হয়, যেটার কারণেতে এই পরিমাণগত বিশ্লেষণ বা এই যে কোয়ান্টিটেটিভ যে অ্যানালাইসিস, সেইটার প্রয়োজনীয়তাটাকে অনেকটা সীমিত করে দেয়। তো এটাই হচ্ছে এই সুম এবং লিচির যে টাইম এবং স্পেসের যে ধারণাটা, অর্থাৎ জিওমরফোলজিতে যে সময় এবং স্থানের যে আলোচনার মানে সাপেক্ষে যে ভূমিরূপের যে পরিবর্তনের জন্যে এই লিচি এবং সুম যে মডেলটি আমাদের সামনে তুলে ধরেছেন, সেটার একটি ব্যাখ্যা। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।